নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ প্রথম আলো উপন্যাসের ৫৪তম পর্ব। আজ আমি এই উপন্যাসটি পাঠ করেছি ৩৫৪ নম্বর পৃষ্ঠা থেকে ৩৬০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। চোখে আলো পড়ায় শশীভূষণের ঘুম ভেঙে গেল। প্রথমে তিনি বুঝতে পারলেন না এখন সকাল না বিকেল। তার জাগরণ যেন আকস্মিক। আরও একটু ঘুমের প্রয়োজন ছিল। তিনি দেখলেন একটি মেয়ে এই ঘরের জানালাগুলি একটার পর একটা খুলে দিচ্ছে। আলোয় ভরে গেল সারা ঘর। এক একটি জানলার আলোর পটভূমিকায় ভূমিসুতাকে মনে হচ্ছে একটি রেখা মূর্তি। শশীভূষণের সারা শরীরে আলস্য। তিনি শয্যা ছেড়ে উঠলেন না। পাশের দেরাজের উপর রাখা ঘড়ি দেখলেন। সকাল 10টা বেজে গেছে। শশীভূষণ সাধারণত উষালগ্নেই গাত্রোত্থান করেন। 7টার মধ্যেই তার প্রাতকৃত্য সারা হয়ে যায়। কিন্তু গত রাত্রে মহারাজ গান বাজনার আসর বসিয়েছিলেন। তা শেষ হয়েছে 3য় প্রহরে। রাত্রি জাগরণে মহারাজের ক্লান্তি নেই। তিনি সত্যিকারের সঙ্গীত পিপাসু। কিন্তু শশীভূষণ মাঝে মাঝে ঘুমে ঢুলে পড়ছিলেন। যদুভট্ট দেহত্যাগ করেছেন। কলকাতা থেকে আরও 2-1জন গায়ককে মহারাজ ত্রিপুরায় নিয়ে যেতে চান। জানলাগুলো সব খুলে ভূমিসুতা নত নেত্রে ঘর থেকে বেরিয়ে গেল। সদ্য ঘুম ভাঙার পর যুক্তিবোধ ঠিক মতন কাজ করে না। কিসে যেন শশীভূষণের একটা খটকা লাগছে। অন্য দিন তো তিনি ভূমিসুতার একটার পর একটা জানলা খোলার দৃশ্য দেখতে পান না। এবার মনে পড়ল অন্য দিন তার ঘরের জানলা বন্ধই থাকে না। জানলা খুলে ঘুমোনোই তার অভ্যেস। কাল রাতে জানলা বন্ধ ছিল কেন? পালঙ্ক থেকে নেমে তিনি একটি জানলার কাছে দাঁড়ালেন। তার পরনে ধুতি ও ফতুয়া। চুলগুলি সব এলোমেলো। চোখের নিচে ঈষৎ ক্লান্তি। জানলার কাছে একটু একটু জল জমে আছে। বাইরে তাকিয়ে বোঝা গেল শেষ রাতে বেশ জোর বৃষ্টি হয়ে গেছে। তাহলে বৃষ্টির সময় কেউ এসে তার ঘরের জানলা বন্ধ করে দিয়ে গিয়েছিল। কে আবার? ভূমিসুতাই নিশ্চয়। শশীভূষণের ইচ্ছে হলো আরও কিছুক্ষণ শুয়ে থাকতে। মহারাজও এখন ঘুমোবেন। এমন কিছু রাজকার্য নেই আজ সকালে। একটু পরে ভূমিসুতা একটা ট্রেতে করে 1 কাপ চা, 2খানি বিস্কুট ও আধ গ্লাস চুনের জল নিয়ে এলো। চুনের জল খেলে পেট ভালো থাকে। প্রতিদিন চায়ের আগে শশীভূষণ আধ গ্লাস করে খান। ট্রেটি একটি টুলের উপর নামিয়ে রেখে ভূমিসুতা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার স্নানের জল দিতে বলবো? শশীভূষণ বললেন, বেলায় স্নান করব, তাড়া নেই আজ। ভূমিসুতা মাটির দিকে চেয়ে বলল, 11টার সময় আপনি উকিলবাবুর কাছে যাবেন বলেছিলেন। সঙ্গে সঙ্গে শশীভূষণের সমস্ত শরীর সজাগ হয়ে উঠল। তাই তো, আজ 11টার সময় হাইকোর্টে যাওয়া নির্দিষ্ট হয়ে আছে। তিনি ভুলেই গিয়েছিলেন একেবারে। ত্রিপুরা থেকে রাধারমণ জরুরি তার পাঠিয়েছেন এই মামলার ব্যাপারে। ভূমিসুতা সব মনে রাখে। শশীভূষণের যাবতীয় প্রয়োজনের অতি তীক্ষ্ণ নজর রাখে সে। যে মেয়ে এত ভালো গান জানে, ঘরের কাজেও তার কোনো ভুল হয় না। বৃষ্টির জন্য সে জানলা বন্ধ করে দিয়েছিল।
10টার সময় শশীভূষণকে জাগাবার জন্যই সে জানলা খুলে দিয়েছে। খালি একটাই ওর দোষ, ও কোনো কথাই বলতে চায় না। কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ বা না বলে। ওর সঙ্গে গল্পগাছা করার কোনো উপায় নেই। মেয়েটি অদ্ভুত রকমের জেদি। মহারাজকে গান শোনাতে কিছুতেই রাজি হলো না। অসুখের কথা বলে এতদিন এড়িয়ে গেলেও আর উপায় নেই। এবার ও আর মহারাজের হাত থেকে নিষ্কৃতি পাবে না। মনোমোহিনী আর এখানে থাকতে চায় না। ত্রিপুরার জন্য তার মন কেমন করছে। মহারাজ তাই ফেরার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন। ভূমিসুতাকে তিনি ভুলে যাননি। তাকে তিনি সঙ্গে নিয়ে যাবেন। শিয়রের কাছে বসে একটি নারী বৈষ্ণব পদাবলী গান শুনিয়ে তাকে ঘুম পাড়াবে। এই সাধটি দিন দিনই প্রবল হচ্ছে মহারাজের। তিনি শশীভূষণকে বললেন, ও মেয়েটি খুব অসুখে ভুগছে, ত্রিপুরায় গেলেই ঠিক হয়ে যাবে। ওকে আমি কয়েকদিনের জন্য জম্পুই পাঠিয়ে দেব। সেখানকার বাতাসে সব অসুখ সেরে যাবে। দ্রুত স্নান সেরে শশীভূষণ দেখলেন ভূমিসুতা তার জন্য লুচি, মোহনভোগ সাজিয়ে রেখেছে। সব কাজই এর নিখুঁত, কিন্তু এ মেয়ে কখনো কাছে দাঁড়িয়ে পরিবেশন করে না। যদি আর কিছু প্রয়োজন হয় তা দেখার জন্য অপেক্ষা করে দরজার আড়ালে। শশীভূষণ যদি আর দুখানা লুচি খেতে চান, তাহলে সে কথা উচ্চারণ করার আগেই ভূমিসুতা কী করে যেন টের পেয়ে নিঃশব্দে এসে আরও কিছু লুচি রেখে যাবে। এই নীরবতার জন্যই তার প্রতি কৌতূহল দিন দিন বাড়তেই থাকে। দরজার দিকে তাকিয়ে শশীভূষণ বললেন, তোমাকে 2-1 দিনের মধ্যেই ত্রিপুরা যেতে হবে। তুমি তৈরি হও। তারপর কাগজপত্র গুছিয়ে নিয়ে শশীভূষণ বাইরে এসে ঘোড়ার গাড়িতে চাপলেন। কিছু দূর যাওয়ার পর তার বুক দূর করতে লাগলো। হাইকোর্টে দেখা করতে হবে প্রখ্যাত ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লোকের মুখে মুখে তার নাম W.C. ব্যানার্জি। তিনি নাকি পাক্কা সাহেব। তার সঙ্গে কথা বলতে গিয়ে আদব কায়দায় কিছু ভুল হয়ে যাবে কিনা কে জানে। অবশ্য এই ব্যারিস্টারটি সম্পর্কে আরও কিছু খবর সংগ্রহ করেছে শশীভূষণ। তা যেন অনেকটা পরস্পর বিরোধী। ইনি খুব বেশি সাহেব মনস্ক, ইংরেজি বুলি ছাড়া কথা বলেন না। ওর স্ত্রী খ্রিস্টান হয়েছেন, কিন্তু নিজে ধর্মান্তরিত হননি। সবসময় ইংরেজদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করলেও ইনি ভারতীয় সমাজের পক্ষ নিয়ে ব্রিটিশ সরকারের কাছে অনেক দাবি পেশ করেন। গত বছর বোম্বাইতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে কি একটা সভা হয়েছিল, সেখানে ইনিই ছিলেন সভাপতি। হাইকোর্ট সংলগ্ন উমেশচন্দ্রের চেম্বারে 5 লোক বসে আছে। কোনো বিষয় নিয়ে তুমুল তর্ক করছে। বড় একটা টেবিলের ওপারে বসে উমেশচন্দ্র মিটিমিটি হাসছেন। তার 40-42 বছর বয়স। 3 পিস স্যুট পরা, মাঝখানে সিঁথি করে মাথার চুল আঁচড়ানো, চোখে রিমলেস চশমা। শশীভূষণ পৌঁছলেন ঠিক কাঁটায় 11টার সময়। উমেশচন্দ্র তাকে দেখে চোখের ইঙ্গিতে একটা চেয়ারে বসতে বললেন। অন্য যারা উপস্থিত তারা কেউই মক্কেল নয়, ব্যারিস্টার সাহেবের বন্ধু স্থানীয়। আজ আদালতের ছুটির দিন। উমেশচন্দ্রও যেন ছুটির মেজাজে আছেন। তিনি তর্কটা থামাতে চাইলেন না। তর্কটা প্রধানত চলছে জানকীনাথ ঘোষাল ও অতুল সেনের মধ্যে। অন্যরা টিপ্পনী কাটছেন। একটুক্ষণ শুনে শশীভূষণ বুঝলেন বিষয়টা মোটেই রাজনৈতিক নয়।
বিবাহ ব্যবস্থা সম্পর্কে। তেজেশচন্দ্র গাঙ্গুলি নামে একজন বিলাত ফেরত ডাক্তার সম্প্রতি একটি নার্সকে বিয়ে করেছেন। তাই নিয়ে শোরগোল পড়ে গেছে। সেই নার্সটি জাতিতে শূদ্র। কুলীন ব্রাহ্মণের সঙ্গে শূদ্রের বিবাহ সম্পর্ক হলে সমাজ রসাতলে যাবে, এই অনেকের ধারণা। জানকীনাথ প্রবলভাবে এ বিবাহকে সমর্থন করছেন। তার নিজের বিয়ের সময় গণ্ডগোল হয়েছিল। তিনি ঠাকুরবাড়ির মেয়ে বিয়ে করেছিলেন। ঠাকুররা একে পিরালি, তাই ব্রাহ্ম। নারায়ণ শিলা মানে না, তাই জানকীনাথের বাবা তাকে ত্যায্য পুত্র করেছিলেন। ইন্ডিয়ান মিররের সম্পাদক নরেন সেন তার পক্ষ নিয়ে বললেন, এই বর্ণভেদ প্রথাই ভারতের সর্বনাশ ডেকে এনেছে। এখন বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ চালু হওয়া অবশ্যই উচিত। অন্য একজন বিদ্রূপ করে বললেন, ওই যে গাঙ্গুলি ডাক্তারটা একটা শূদ্র মেয়েকে বিয়ে করেছে, তাও কি সমাজ সংস্কারের জন্য? মোটেই না। এর মধ্যে একটা নির্লজ্জতা প্রকাশ পেয়েছে, তা বুঝতে পারছো না? আগে থেকেই ডাক্তারের ওই নার্সের সঙ্গে আসনাই ছিল, তারপর নিজেরাই বিয়ে ঠিক করেছে। জানকীনাথ বললেন, এর মধ্যে দোষের কি আছে? বিলেতেও তো বিবাহের পূর্বে কোর্টশিপ হয়। অন্যজন বললেন, রাখো রাখো, এ দেশটা বিলাত নয়। আমাদের দেশে যদি বিয়ের আগে নারী পুরুষে মেলামেশা শুরু হয়ে যায়, তাহলে নীতি ধর্ম বলে আর কিছু থাকবে না। সবাই হেসে উঠলেন। জানকীনাথ বললেন, মেয়েদের এখন আমরা লেখাপড়া শেখাতে স্কুলে পাঠাচ্ছি, তারা আর অন্তঃপুরে আবদ্ধ নয়। এখনও কি নারী পুরুষে মেলামেশা আটকানো যাবে? যে কালের যে নিয়ম। নরেন সেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আটকানো যাবে না। তবে কি জানো ভায়া, আমাদের বয়স হয়ে গেছে, আমরা আর ওই সুযোগটা পেলাম না। শশীভূষণকে অবাক করে দিয়ে উমেশচন্দ্র খাঁটি বাংলায় বললেন, অনেক কথা তো শুনলাম, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি। ইংরেজ তনয়রা কি শূদ্র না বামুন? এখন তো কেউ কেউ মেম বিয়ে করে আনছে, সেবেলায় তো কেউ কোনো প্রতিবাদ শুনি না। কবি মধুসূদন দত্ত যে এক শ্বেতাঙ্গিনীকে নিয়ে এতদিন ঘর করে গেলেন, তার তো জল অচল হয়নি। অনেক মাথা মাথা লোক তার বাড়িতে গিয়ে খানা খেয়েছে। সংস্কৃতে একটা কথা আছে, স্ত্রী রত্নং দুষ্কুলাদপি। তা দুষ্কুল থেকে যদি স্ত্রী রত্ন আনা হয়, শূদ্ররা কি দোষ করল? জানকীনাথ বললেন, হিয়ার হিয়ার। উমেশচন্দ্র ঠিক রায় দিয়েছেন। প্রণয়ের ব্যাপারে জাতপাতের প্রশ্ন তোলা অবান্তর। বিরুদ্ধ পক্ষীয় ব্যক্তিটি বললেন, উমেশ বললেই মানব কেন? সে তো হাকিম নয়, সে শুধু সওয়াল করতে পারে। উমেশচন্দ্র এবার শশীভূষণের দিকে চেয়ে বললেন, আমাদের এখানে ত্রিপুরার রাজপরিবারের এক প্রতিনিধি উপস্থিত আছেন, তার কাছ থেকেই শোনা যাক ত্রিপুরায় বিবাহের ব্যাপারে এরকম সূচিবাই আছে কি না। ত্রিপুরার রাজবংশের নাম শুনে সবাই কথা থামিয়ে সসম্ভ্রমে শশীভূষণের দিকে তাকালেন। শশীভূষণ বেশ সংকুচিত বোধ করলেন। এরা নিশ্চয়ই তাকে রাজপুত্র টুত্র ভেবে বসেছেন। তিনি বিনীতভাবে বললেন, আগে আমি কলকাতারই এক কায়স্থ বাড়ির সন্তান, চাকরি সূত্রে ত্রিপুরায় রাজপরিবারের সঙ্গে যুক্ত। তবে ত্রিপুরায় অনেক বছর থেকে দেখেছি, ওখানে সাধারণভাবে বিয়ের ব্যাপারে জাতপাতের চুলচেরা বিচার হয় না। তবে অনেক উপজাতীয় বিভাগ আছে বটে। এরপর অল্পক্ষণের মধ্যেই আড্ডা ভেঙে গেল।
অন্যরা বিদায় নিলে উমেশচন্দ্র মামলার ব্রিফ বুঝে নিতে লাগলেন। ত্রিপুরায় একটি চা বাগানের ইজারা নিয়ে একটি ইংরেজ কোম্পানির সঙ্গে জটিল মামলা। অনেকখানি সময় লাগলো। সেখান থেকে বেরিয়ে শশীভূষণ কিছু কেনাকাটি করলেন। মহারাজ বীরচন্দ্র সদলবলে ফিরলেন। ছবি আঁকার রং তুলি থেকে শুরু করে পিস্তলের গুলি পর্যন্ত অনেক কিছুই তার সঙ্গে যাবে। বাইরের লোকদের ধারণা, পয়সা থাকলে কলকাতা শহরে সব কিছুই মেলে, এমনকি বাঘের দুধ পর্যন্ত। মহারাজ বায়না ধরেছেন, তিনি গোটা কতক চাতক পাখি চান। বেশ কয়েকটি পশু পাখির বাজার ঘুরেও সে পাখি পাওয়া গেল না। একবার ভবানীপুরে নিজের বাড়ি ঘুরে শশীভূষণ ফিরে এলেন সন্ধ্যের সময়। আজ কবিতার আসর বসবে। কয়েকজন কবিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এখনও এসে পৌঁছননি। শশীভূষণ মহারাজের সঙ্গে দেখা করে সারা দিনের ঘটনাবলী নিবেদন করলেন। মহারাজ জানালেন যে তিনি এক পুরোহিতকে ডেকে আলোচনা করেছেন, আর 5 দিন পর আগামী মঙ্গলবার যাত্রা শুভ, সুতরাং আরও কয়েকটি দিন থাকতে হবে। মঙ্গলবারই তিনি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হতে চান। নিজের কক্ষে এসে শশীভূষণ পোশাক পরিবর্তন করলেন। আজ আবার বৃষ্টি হবে মনে হয়। গুমোট গরম, এক আঁজলা বাতাসও নেই। শশীভূষণ জানলার কাছে এসে দাঁড়ালেন। মহারাজ চলে গেলে এ বাড়ি নিরিবিলি হয়ে যাবে। তখন শশীভূষণ মন দিয়ে কিছু কাজ করতে পারবেন। মহারাজ বীরচন্দ্র বকাবকি করেন না বটে, তবু রাজ সন্নিধানে কিছুটা তটস্থ হয়ে থাকতেই হয়। মঙ্গলবারের পর ভূমিসুতাও আর এখানে থাকবে না। মহারাজ তাকে সঙ্গে নিয়ে যেতে বদ্ধপরিকর। একবার ত্রিপুরায় গেলে ভূমিসুতা রাজবাড়ির অন্তঃপুরে হারিয়ে যাবে, আর তাকে কোনো দিন দেখা যাবে না। শশীভূষণ ক্ষুধা বোধ করছেন। এই সময় তাকে কিছু জলখাবার দেওয়া হয়। তিনি যে ফিরে এসেছেন তা কি ভূমিসুতা টের পায়নি? ভেতরের সিঁড়ির কাছে দাঁড়িয়ে তিনি দুবার ভূমি ভূমি বলে ডাকলেন। কোনো সাড়া পাওয়া গেল না। তিনি নিচে নেমে এলেন। ভূমিসুতার ঘরের দরজার একটি পাল্লা খোলা। ভেতর থেকে ভেসে আসছে চাপা গলার গান। শশীভূষণ বেশ কয়েকবার ভূমিসুতার কাছে গান শুনতে চেয়েছেন, সে চুপ করে থেকেছে শুধু। মহারাজকে সে গান শোনাবে না। শশীভূষণকেও শোনাতে তার আপত্তি কিসের? শশীভূষণ দরজার পাশ দিয়ে উঁকি মারলেন। ভেতরের দৃশ্যটি দেখেই তার বুক কেঁপে উঠল। ঘরের মধ্যে রয়েছে দুটি নারী। দেওয়ালে পিঠ দিয়ে বসে আছে রানী মনোমোহিনী। কোনো আসন পর্যন্ত পাতা নেই, স্রেফ মেঝেতে। পা দুটি ছড়ানো। এক হাতে রয়েছে তেঁতুলের আচার জাতীয় কিছু, সেটা জিভ দিয়ে চাটছে মাঝে মাঝে, কিন্তু দু চোখে গভীর মনোযোগ। তার একটু দূরেই হাঁটু মুড়ে বসেছে ভূমিসুতা। সে গান গাইছে দুলে দুলে, অনেকটা যেন শেখানোর ভঙ্গিতে। একটি লাইনই গাইছে বারবার। এই দৃশ্যটি শশীভূষণকে চুম্বকের মতো টানলেও তিনি সেখানে দাঁড়াতে পারলেন না, সরে গেলেন দূরে। রানী মনোমোহিনীকে এভাবে দেখা তার পক্ষে বেয়াদবি। কিশোরী রানীটিরও কোনো কাণ্ডজ্ঞান নেই। তার পর্দানসীন থাকার কথা, সে চলে এসেছে দাস দাসীদের মহলে। ভূমিসুতার ক্রমাগত অসুখের কথা শুনে সে আর কৌতূহল দমন করতে পারেনি। দেখতে এসেছে নিজের চোখে। ভূমিসুতাই বা কোন আক্কেলে তাকে গান শোনাতে গেল? অসুস্থতার ভান করে শুয়ে থাকতে পারত না?
এখন যে সর্বনাশ হয়ে যাবে। মনোমোহিনী গিয়ে মহারাজকে বলে দেবে যে ভূমিসুতার কোনো অসুখ নেই। শশীভূষণই মিথ্যেবাদী বলে প্রমাণিত হবেন। তাহলে কি ভূমিসুতা ত্রিপুরায় যাওয়ার জন্য ব্যগ্র? স্বেচ্ছায় সে রাজার রক্ষিতা হতে চায়। কিছুটা সূক্ষ্ম অভিমানে শশীভূষণের বুক ভরে গেল। ওপরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন শশীভূষণ। খানিক বাদে একটা পিরিচে কয়েকটা তিলকুটো ও চন্দ্রপুলি আর 1 গেলাস জল নিয়ে এলো ভূমিসুতা। শশীভূষণ ওর দিকে তাকিয়ে রইলেন। ভূমিসুতা নিজের থেকে কোনো কথাই বলবে না। জিনিসগুলো রেখে ভূমিসুতা যখন বেরিয়ে যাচ্ছে তখন শশীভূষণ ঈষৎ গম্ভীর গলায় বললেন, ত্রিপুরায় রওনা দিতে হবে মঙ্গলবার। মহারাজ বলেছেন তোমার যদি শাড়ি টাড়ি কিছু লাগে তা কিনে দেওয়া যাবে। ভূমিসুতা এবার ঘুরে দাঁড়িয়ে শশীভূষণের দিকে চেয়ে রইল। ভূমিসুতা যেভাবে শাড়ি পরে তাতে পায়ের পাতা ঢাকা পড়ে না, হাঁটুর খানিকটা নিচে পর্যন্ত নেমে আসে। বুকে অন্তর্বাস নেই, কিন্তু আঁচলটি যেন 2-3টি পাক দেওয়া, তাতেই ঊর্ধ্বাঙ্গের সম্পূর্ণ আবরণ হয়ে যায়। চুলে আলগা খোঁপা, চোখের পাতায় যেন কিসের মায়া লেগে আছে। শশীভূষণ ফটোগ্রাফার, তার চোখে ভূমিসুতার এক একটা ভঙ্গি যেন ছবির মতন হয়ে যায়। সে নির্বাক বলেই যেন তার ভঙ্গিগুলিতেও আরও বেশি ছবি ভাব আসে। শশীভূষণ আরও বললেন, তোমার কখানা শাড়ি লাগবে? মহারাজের কাছাকাছি থাকতে হলে সবসময় সেজে গুজে থাকতে হয়। মুর্শিদাবাদী সিল্ক মহারাজের পছন্দ, কয়খানা নিয়ে আসবো, তুমি পছন্দ করে নিও। ভূমিসুতা এবার আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, আমার শাড়ির দরকার নেই, আমি ত্রিপুরা যাব না। শশীভূষণ ভ্রু কুঞ্চিত করে বললেন, যাবে না মানে? রানী জেনে গেলেন তুমি সুস্থ, আর কিছু তো দেখাবে। তোমার জেদের জন্য আমিই মাঝখান থেকে মিথ্যেবাদী হলাম। যাও, সেখানে তুমি সুখে থাকবে। ভূমিসুতা আবার বলল, আমি যাব না। মহারানীকে আমি 2-3টি গান শিখিয়ে দিচ্ছি, তিনি মহারাজকে শোনাবেন। শশীভূষণ হাসবেন না কাঁদবেন বুঝতে পারলেন না। এ কি পাগলের মতন কথা! মহারাজ তো অন্য কারোর গলায় ও গান শুনতে চাননি, তিনি ভূমিসুতাকেই চেয়েছেন। ভূমিসুতাকে নিজের শয্যা সঙ্গিনী করে রাত্রিবেলা গান শুনবেন। তাছাড়া মনোমোহিনীর কণ্ঠে গান, যে মেয়ে গান শুনতে শুনতে আচার খায় তার দ্বারা কেমন গান হবে? বৈষ্ণব পদাবলী গান কি 2-4 দিনে শেখা যায়? এত কথা না বলে শশীভূষণ শুধু বললেন, মহারাজের ইচ্ছে হলে তার উপর না বলা যায় না। মহারাজ তোমাকেই চান। ভূমিসুতা বলল, আমি চাই না। শশীভূষণ বললেন, মহারাজকে কি করে বোঝাবো? তিনি যদি জোর জবরদস্তি নাও করেন তাহলেও তো এরপর আর তোমাকে ও বাড়িতে স্থান দেবে না। মহারাজের চাকরি করে আমিও তোমাকে ভবানীপুরের বাড়িতে আশ্রয় দিতে পারবো না। তাহলে তুমি কোথায় যাবে? ভূমিসুতা উদাসীন সুরে বলল, জানি না। হঠাৎ শশীভূষণের স্মৃতি থেকে একটা দৃষ্টি উঠে এলো। সেই যে বারে বারে তার কঠিন অসুখ হয়েছিল, সিঁড়ি দিয়ে তিনি পড়ে গেলেন, কেউ তাকে দেখতে পায়নি। সেখানে তিনি কতক্ষণ পড়ে থাকতেন কে জানে। তার কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। একেবারে অজ্ঞান হবার শেষ মুহূর্তে তিনি একটি নারীর মুখ দেখতে পেয়েছিলেন, তার চোখের সামনে ঝুঁকে আছে। এই সেই মুখ। তারপর আর একদিন শেষ রাতে রোগ যন্ত্রণায় তিনি ছটফট করছিলেন, ফিসফিসিয়ে বলছিলেন, জল
জল, সে ডাক কারুর শুনতে পাওয়ার কথাই নয়। তবু তিনি দেখতে পেলেন একটি মুখ। সেই নারী তাকে জল পান করালো। এই সেই মুখ। শশীভূষণের জীবনের দুটি সংকট মুহূর্তে ভূমিসুতা এসে দেখা দিয়েছিল। সেই ভূমিসুতাকে তিনি মহারাজ বীরচন্দ্রের হাতে তুলে দিতে যাচ্ছিলেন। ছি 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 ছি, এমন একটা ভুলের জন্য সারা জীবন তাকে আফসোস করতে হতো। বরং এই ভুলটা সংশোধন করে শশীভূষণ নিজের জীবনটাকেই বদলে ফেলতে পারেন এবার। তিনি মিথ্যেই সন্দেহ করেছিলেন যে ভূমিসুতা বুঝি ত্রিপুরায় যাওয়ার জন্য নিজেই আগ্রহী। কি সরল দৃঢ়তার সঙ্গে সে বলছে, যাব না। এরপর আর কোনো কথাই চলে না। বিদ্যুৎ চমকের মতন শশীভূষণ সহসা এ সমস্যা সমাধানের একটা উপায়ও পেয়ে গেলেন। তিনি চাকরি ছেড়ে দেবেন। লোকে পরের দাসত্ব করে অর্থের জন্য। শশীভূষণের তো অর্থাভাব নেই। তিনি ত্রিপুরায় চাকরি করতে গিয়েছিলেন অনেকটাই শখে। চাকরি ছেড়ে দিলে মহারাজ আর তার উপর জোর করতে পারবেন না। তিনি ভূমিসুতাকে নিয়ে চলে যাবেন। কোথায় যাবেন? না, ভবানীপুরের বাড়িতে নয়। শশীভূষণ ওকে বিয়ে করে স্ত্রীর সম্মান দেবেন। সংসার পাতবেন পৃথকভাবে। এ মেয়ে দাসীর কাজ করুক বা যাই করুক, মুখখানি দেখলেই বোঝা যায় ও পবিত্র। ওর কি জাত তা তিনি জানতে চাইবেন না। আজ সকালবেলা ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে যেসব কথাবার্তা শুনেছেন তা মনে পড়ে গেল। শশীভূষণ এভাবে বিবাহ করলে অনেকে আপত্তি জানাবে। তার পরিবারের লোকেরা যে ঘোর প্রতিবাদ করবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি কলকাতার বিদ্বজ্জন সমাজের সমর্থন পাবেন। ভূমিসুতার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কয়েক মিনিটের মধ্যে শশীভূষণের নতুন উপলব্ধি হলো। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ভূমিসুতাকে তিনি দাসত্ব থেকে মুক্তি দেবেন। সে উপহার পাবে একটি নিজস্ব সংসার। ভূমিসুতাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না। বিছানা থেকে নেমে এসে তিনি আবেগভরা কণ্ঠে বললেন, ভূমি, তোমার কোনো ভয় নেই। আমি তোমার মনের প্রকৃত ইচ্ছেটা জানতে চাইছিলাম শুধু। তোমাকে ত্রিপুরায় কেউ জোর করে নিয়ে যেতে পারবে না। তুমি আমার সঙ্গে থাকবে। তোমার জন্য আমি চাকরি ছেড়ে দিচ্ছি। ভূমি, কাল পরশুরই একটা বাসা খুঁজে নিয়ে আমরা চলে যাব। আমরা দুজনে সংসার পাতব। ভূমিসুতা চমকে উঠে বিস্ফারিতভাবে তাকালো। শশীভূষণের এই আকস্মিক পরিবর্তন যেন সে ঠিক বুঝে উঠতে পারছে না। শশীভূষণ বললেন, এর মধ্যে পাপের কিছু নেই। আমি তোমাকে যোগ্য সম্মান দেব। ইংরেজ সরকার আইন পাশ করেছে, রেজিস্ট্রি বিবাহে কোনো বাধা নেই। আমি ইচ্ছে করলে চন্দননগরে ফরাসি রাজত্বে গিয়ে কিছুদিন থাকতে পারি, কিংবা তুমি যদি চাও তো উড়িষ্যা, কটকে কিংবা জগন্নাথ ধামে আমরা ঘর বাঁধব। ভূমিসুতা এবারেও কোনো কথা বলতে পারল না। শশীভূষণ বললেন, আহ, মুক্তি মুক্তি! কেনই বা আমি এতদিন চাকরি করছিলাম? আমার জীবনটা শুষ্ক হয়েছিল ভূমি। নারী জাতির প্রতিই আমার কোনো টান ছিল না। কিন্তু তুমি আমার জীবনে একেশ্বরী হয়ে থাকবে। তুমি আমায় গান শোনাবে। তোমার হাতের সেবায় আমার শরীর জুড়বে। আমি তোমাকে লেখাপড়া শেখাবো। আমার ইচ্ছে আছে একটা বিদ্যায়তন খুলব। অপদার্থ রাজকুমারদের নয়, গরিব ঘরের ছেলেদের সেখানে নতুন রকমের শিক্ষা দেব।
তুমি আমাকে সাহায্য করবে অন্তরাল থেকে। ছুটির সময় আমরা দেশ বিদেশে বেড়াতে যাব। যেখানে তুমি চাও। তুমি এখনও কোনো কথা বলছো না কেন ভূমি? ভূমিসুতা এবার দুহাত মুখে চাপা দিল। আঙুলের ফাঁক দিয়ে টপ টপ করে ঝরে পড়ল অশ্রু। কান্নায় কম্পিত হতে লাগলো তার তনু। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প বা উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।